আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে গল্পসল্প করব। এবং টপিকটা হলো যে আগেকার দিনের রাজারা কিভাবে তাদের মিনিস্টার এবং হাই অফিসিয়ালদেরকে সিলেক্ট করতেন, সেই সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। এবং যেই বই থেকে আমি এই সিলেকশন ক্রাইটেরিয়াগুলো পেয়েছি সেই বইয়ের নাম হলো চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র। সো ওখানে 25টা ক্রাইটেরিয়া দেয়া আছে। যে 25টা ক্রাইটেরিয়া মেইনটেইন করে যদি একজন আমত্ত বা হাই অফিসিয়াল এবং মিনিস্টার বা মন্ত্রী সিলেক্ট করা হয়, তাহলে সেই রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভাব হয়। তো তার আগে চলেন চাণক্য বা কৌটিল্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য বলি। ঋষি চাণক, ঋষি সুনাক না, কিন্তু ঋষি চাণক ছিলেন চাণক্যের বাবা। তো চাণক্য যখন জন্মগ্রহণ করলেন, তখন জন্মের সময়ই তার মুখে দুটো দাঁত ছিল। তো তখনকার দিনে এটা ধারণা করা হতো যে কোনো শিশু যদি দাঁত সহ, দুধজাত সহ জন্ম নেয়, তাহলে তার রাজা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইন্টারেস্টিংলি ঋষি চাণক যেই গ্রামটিতে থাকতেন, সেই গ্রামটি ছিল মগধ রাজার আন্ডারে একটা এলাকা। এবং তখন মগধের রাজা ছিলেন ধননন্দ, নন্দ ডাইনাস্টির শেষ রাজা। তো উনি অত্যন্ত ইনসিকিউরড একটা রাজা ছিলেন এবং ন্যাচারালি তার রাজ্যে রাজা হবার মতো বৈশিষ্ট্য নিয়ে কেউ জন্মগ্রহণ করেছে, এইটা উনি খুব স্বাভাবিক এবং সহজভাবে নেবেন না। এইটা অনুধাবন করেই ঋষি চাণক জন্মের পরপরই তার শিশু সন্তানের দুটো দাঁত তুলে ফেলেন। তো লং স্টোরি শর্ট, যে এক সময় ঋষি চাণক রাজা ধননন্দের বিরাট ভাজন হন এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। চাণক্যের মা তখন শিশু চাণক্যকে পাঠিয়ে দেন তক্ষশিলা নামের তখনকার দিনের বিখ্যাত ইউনিভার্সিটিতে। সেখানেই তিনি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেন এবং পড়াশোনার শেষে উনি ওই তক্ষশিলারই ভিসি অথবা ভাইস চ্যান্সেলর বলি আমরা এখন যাকে, সেটা হয়েছিলেন। এবং আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন তিনি তক্ষশিলা থেকে চলে আসেন এবং উনি মগধে চলে আসেন। মগধে তখন রাজা ধননন্দ রাজত্ব করছেন এবং রাজা ধননন্দ চাণক্যের এই যে ক্যাপাসিটি, এই যে নলেজ, এটাকে স্বভাবতই কাজে লাগানোর চেষ্টা করলেন এবং সেই প্রেক্ষিতেই তাকে মগধ রাজ্যের যে ত্রাণ ভাণ্ডার আছে তার প্রধান হিসেবে তিনি নিয়োগ দিলেন। কিন্তু ন্যাচারালি যেহেতু চাণক্য অলরেডি তক্ষশিলার ভিসি হিসেবে কাজ করে এসছেন এবং তদানীন্তন ভারতবর্ষের প্রায় সকল রাজা এবং রাজপুত্র তাদের সাথে তার কম বেশি পরিচয় ছিল, কারণ রাজপুত্ররা তক্ষশিলায় পড়াশোনা করতে যেতেন। সেই প্রেক্ষিতে চাণক্য বেশ নলেজেবল এবং একই সাথে সুপরিচিত ছিলেন। তো চাণক্য ন্যাচারালি ছিলেন ঠোঁটকাটা স্বভাবের, মানে উচিত কথা বলতে উনি পিছপা হতেন না। আপনি যদি আধুনিক কালে কল্পনা করার চেষ্টা করেন, তাহলে আমাদের পিনাকিদার সাথে তুলনা করা যেতে পারে। তো চাণক্য অফকোর্স উনিও ছিলেন কিং মেকার, মানে উনি নিজে রাজা হতে চান নাই কখনো, কিন্তু তিনি তার বুদ্ধি পরামর্শ এবং মন্ত্রণা দিয়ে চন্দ্রগুপ্তকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং নন্দ রাজবংশের পতনের পর
এই চন্দ্রগুপ্তই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের স্টার্ট করে এই ভারতবর্ষে। তো যে প্রসঙ্গে ছিলাম যে ধননন্দের রাজদরবারে ঠোটকাটা কথা বলার কারণে একদিন রাজা ধননন্দ চাণক্যকে খুব অপমান করেছিলেন সবার সামনে, এবং তখনকার দিনের পণ্ডিতরা মাথায় টিকি বেঁধে রাখতেন। তো কথিত আছে যে চাণক্য তখন তার মাথার টিকি খুলে ফেলে বলেছিলেন যে যতদিন পর্যন্ত এই ধননন্দ এবং নন্দ বংশের পতন না করতে পারেন, পতন নিশ্চিত না করতে পারেন, ততদিন পর্যন্ত তিনি আর তার টিকি বাঁধবেন না। তো এর পরপরই তার সাথে চন্দ্রগুপ্তের পরিচয় হয়। চন্দ্রগুপ্ত তখন জাস্ট কৈশোর পেরিয়ে যুবক হয়েছেন, এবং চাণক্য তাকে আস্তে আস্তে মেন্টরিং করা শুরু করেন, এবং এই মেন্টরিংয়ের রেজাল্টই হচ্ছে যে এক সময় তারা দুজন মিলে ধননন্দকে পরাস্ত করেন এবং বিশাল সেই মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তো আমি এই চাণক্যের স্টোরি নিয়ে এবং চন্দ্রগুপ্তের স্টোরি নিয়ে অন্য আরেকটি এপিসোড হয়তো একসময় করব, বা চলুন আজকে দেখা যাক যে আমাদের এই চাণক্য তার যে একটা চমৎকার বই লিখে গিয়েছেন যেটার নাম অর্থশাস্ত্র। সো সেই অর্থশাস্ত্রে উনি কিভাবে একজন রাজা তার মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল সিলেকশন করবেন তার যে গাইডলাইন দিয়ে গিয়েছেন 25টা, সেই গাইডলাইনের ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করি। সো ভেরি ইন্টারেস্টিংলি তার এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আগেকার দিনে মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল সিলেকশন করতেন রাজা, কারণ তখন তো গণতন্ত্র ছিল না। সো রাজাই সেট করে দিতেন যে কে মন্ত্রী হবে, কে আমত্ত হবে। বাট এখন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম গান গেয়েছেন যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, সো এখনকার মডার্ন ডেইজে গণতন্ত্রে কিন্তু ভোটাধিকার যেহেতু আপনার এবং আমার হাতে, সুতরাং আসলে কে মন্ত্রী হবে, কে মানে দেশ পরিচালনা করবে, সেটা কিন্তু জনগণই ঠিক করে দেয়। সুতরাং আসলে আগে যেরকম রাজাদেরকে জানতে হতো যে কিভাবে একজন ভালো এবং দক্ষ মন্ত্রী সিলেকশন করতে হয়, এমপি সিলেকশন করতে হয়, সচিব সিলেকশন করতে হয়, একই রকমভাবে এই 25টা ক্রাইটেরিয়া কিন্তু এখন আমাদেরকেও জানতে হবে। জনগণ হিসেবে আপনার এবং আমার এটা জানা খুব জরুরি, কারণ কিছুদিন পরেই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এই ভোটারদের ভিতরে একটা বড় অংশ গত 15 বছর ভোট দিতে পারেনি। আবার নতুন ভোটার হিসেবে 18 বছর 19 বছরের প্রচুর ভোটার এবার আমরা পাবো। সুতরাং তাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উদ্রেক করে যে কিভাবে আমি আমার নেতা সিলেক্ট করব। তো চলুন আমরা আমি একটু দেখে দেখে মাঝে মাঝে বলবো যে কিভাবে চাণক্যের থিওরি এবং গাইডলাইন অনুযায়ী একজন মন্ত্রী অথবা সিনিয়র অফিসিয়াল সিলেক্ট করতে হয়। সবার প্রথমেই উনি যেটার কথা বলেছেন সেটা হচ্ছে যে রাজার রাজত্বে জন্মগ্রহণকারী হতে হবে। মানে আপনার মাল্টার সিটিজেনশিপ আছে, বেলজিয়ামের সিটিজেনশিপ আছে, এবং আপনি বাংলাদেশের মন্ত্রী হয়ে থাকবেন, এটা গ্রহণযোগ্য না। সূত্র নাম্বার 1 হচ্ছে যে দেশের রাজা মন্ত্রীকে অবশ্যই সে দেশের নাগরিক হতে হবে, এবং নিরাপত্তার স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তার যদি অন্য কোনো নাগরিকত্ব থাকে তাহলে সেটা অবশ্যই পরিহার করতে হবে। সো 2 নম্বর ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে তাকে উচ্চ বংশজাত হতে হবে, এবং এইটা বলার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ হয়তো সেভাবে নেই, বাট আজ থেকে 2500 বছর আগের প্রেক্ষাপট কল্পনা করলে আপনি
খুব সহজেই এটা অনুধাবন করতে পারবেন যে একজন জাতীয় পর্যায়ের নেতা তার যদি ন্যূনতম একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড কনসিডার না করা হয়, তাহলে তার বেসিক কিছু ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। কারণ একটা তখনকার দিনে একটা ভালো ব্যাকগ্রাউন্ডের থেকে আসা মানুষের কিছু বেসিক অ্যাডভান্টেজ থাকতো। যেমন তারা ভালো গুরু বা ওস্তাদজির আন্ডারে স্টাডি করতেন, পড়াশোনা করতেন, এবং দক্ষ কোচের আন্ডারে অস্ত্র পরিচালনা, ঘোড়সাওয়ার এইসব ট্রেনিং পেতেন। সুতরাং সম্ভবত এই কারণেই কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজ যেন পাওয়া যায়, সেই জন্যই এই ক্রাইটেরিয়াটা সেট করা আছে। আর একই সাথে তখনকার দিনের সিস্টেম অনুযায়ী অভিজাত যে ফ্যামিলিগুলো ছিল তাদের ইন্টারকানেক্টিভিটি এবং নেটওয়ার্কিংটাও খুব শক্তিশালী ছিল। সো ওইটাও যেন অ্যাডভান্টেজে নেওয়া যায়, সেই জন্যই সম্ভবত এই ক্রাইটেরিয়াটা সেট করা হয়েছিল। 3 নম্বরে বলা হয়েছে রাজাকে ও নিজেকে ভ্রান্তিমূলক কাজ হতে নিবৃত্তকরণের সমর্থ হতে হবে। মানে একজন মিনিস্টার লেভেলের একজন নেতার ওই ক্যারেক্টার কোয়ালিটি থাকতে হবে যেন সে সহজেই কোনো লোভে পড়ে অথবা হানি ট্র্যাপে পড়ে সে যেন ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। ওই বেসিক যোগ্যতাটুকু তার থাকতে হবে। আই মিন তার ওই ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে, হিস্টোরিটা থাকতে হবে যে না সে এরকম সিচুয়েশনে ভুল ডিসিশন নেয়ার মতো লোক নন। নেক্সট হচ্ছে হস্তি আরোহণ, অশ্বারোহণ, রথযুদ্ধ, অস্ত্রচালনা এবং শিল্পবিদ্যায় সক্ষম ও পারদর্শী হতে হবে। বেসিক্যালি এখানে বলা হয়েছে যে একজন স্ট্রং এবং কেপেবল মিনিস্টারের মিলিটারি সাবজেক্টের ওপরে, সমরবিদ্যার ওপরে কিছুটা জ্ঞান থাকাটা জরুরি। কারণ রাষ্ট্র মানেই যুদ্ধের সম্ভাবনা, আর একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর যদি যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুদ্ধ সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া না থাকে, তাহলে তার পক্ষে আসলে সাকসেসফুলি কন্ট্রিবিউট করাটা খুব ডিফিকাল্ট হওয়ারই কথা। নেক্সট যেটা উনি বলেছেন যে অর্থশাস্ত্রে পারঙ্গম হতে হবে। সো অর্থশাস্ত্র বলতে তখনকার দিনে যেটা বোঝাতো যে শুধুমাত্র অর্থনীতিকেই অর্থশাস্ত্র বোঝাতো না। ইভেন চাণক্যের এই যে বইটার নাম অর্থশাস্ত্র, এটা কিন্তু শুধুমাত্র অর্থনীতি নিয়ে লেখা না। এখানে রাষ্ট্র পরিচালনার এবং যুদ্ধের প্রায় সকল দিক আলোচনা করা হয়েছে। সুতরাং একজন হবু প্রধানমন্ত্রীর অথবা গুরুত্বপূর্ণ মন্ত্রীর অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য জরুরি যে সকল বিদ্যা আছে তার উপরে তার একটি ওভারঅল জেনারেল নলেজ থাকাটা খুব জরুরি। 6 নম্বরে বলেছেন প্রজ্ঞাবান হতে হবে। সো এটা আসলে এক্সপ্লেইন করার কিছু নেই। অফকোর্স মন্ত্রী পর্যায়ের একজন মানুষের ভেতরে যদি প্রজ্ঞা প্রস্ফুটিত না হয়, তাহলে আসলে ওই লেভেলে তাকে অ্যাসাইন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। নেক্সট বলেছেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। অফকোর্স তাকে অবশ্যই মানে অ্যাটলিস্ট ভুলোমনা হলে হবে না, এবং একই সাথে আলঝেইমারের মতো রোগের রোগী যে কিছুক্ষণ আগে কি বললেন সেটা ভুলে যাচ্ছেন, সেরকম হলে হবে না। নেক্সট 8 নম্বরে যেটা বলেছেন চটজলদি কর্ম সাধনে পটু হতে হবে। এটাকে আমরা এখনকার দিনে যেটা বলি মাল্টিটাস্কিং এক্সপার্টিস, এবং কোনো একটা কাজে যেন সে আলসেমি না করে। কারণ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে তাকে অবশ্যই কুইক ডিসিশন দিতে হবে। সো তাকে ডিসিশন মেকিং প্রসেসের ওই লেভেলে পৌঁছাতে হবে যে দ্রুত ডিসিশন দিতে পারে এবং একসাথে অনেকগুলো কাজ পরিচালনা করতে পারে।
9 নম্বরে বলেছে মানুষকে সম্মোহিত করার মতো বাগ্মিতার অধিকারী হতে হবে। আম, এটাকে আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে বলা যায় যে তার পাবলিক স্পিকিং ক্যাপাবিলিটি থাকতে হবে। আম, যেন তিনি কি ভাবছেন অথবা রাষ্ট্র কি কারণে কি করছে তা যেন অত্যন্ত সহজে এবং সরল ভাষায় তিনি জনসাধারণকে বোঝাতে পারেন, এবং একই সাথে তাদের ম্যানিফেস্টো কি, কি করতে চাচ্ছেন, সেটাও যেন তারা এই ব্যাপারে যেন তারা জনগণকে কনভিন্স করতে পারে, মোটিভেট করতে পারে। সেই বেসিক ক্ষমতাটা একজন আম, হবু মন্ত্রী অথবা সিনিয়র অফিসিয়ালের ভেতরে থাকাটা জরুরি। 10 নম্বরে বলা হয়েছে পরিস্থিতি মোকাবেলার মতো সাহসিকতা সম্পন্ন হতে হবে। অফকোর্স একজন মন্ত্রীকে অথবা একজন নেতাকে, রাষ্ট্রীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতার এই ক্যাপাসিটি থাকা খুব জরুরি, কারণ রাষ্ট্রে বিভিন্ন ধরনের দুর্যোগ হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ অথবা ম্যানমেড ডিজাস্টার্স লাইক অগ্নিকাণ্ড, ভূমিকম্প। সো এই জাতীয় ডিজাস্টারের ক্ষেত্রে অথবা কোনো আপৎকালীন পরিস্থিতিতে যেন সাহসিকতার সঙ্গে সে এই আপদ মোকাবেলায় সামনের সারিতে থেকে দেশকে নেতৃত্ব দিতে পারে, সেই ক্যাপাসিটি থাকাটা খুব জরুরি। 11 নম্বরে বলা হয়েছে করণীয় সম্পর্কে নিশ্চয়তা দানে সক্ষম হতে হবে। এই লাইনটা একটু ব্যাখ্যা যদি করি আমি, সেটা হচ্ছে যে প্রথমেই তাকে ওই আন্ডারস্ট্যান্ডিং এবং ক্যাপাসিটি থাকতে হবে যে একটা পরিস্থিতিতে কি করণীয়। সো এটা দিস ইজ পার্ট অফ এ প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস। সো সে যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে একটা সমস্যার সমাধান কল্পে এই 4-5টা দিক নির্দেশনা যদি নির্ধারণ করে, তাহলে ওই কাজগুলো যেন নির্ধারিত ডেডলাইনের ভেতরে কোয়ালিটি মেনটেন করে এনশিওর করা যায়, এই প্রবণতা এবং এই দক্ষতা একজন মন্ত্রীর ভেতরে থাকা খুব জরুরি। 12 নম্বরে বলা হয়েছে উৎসাহ দেওয়ার মতো প্রজ্ঞার অধিকারী হতে হবে। তার মানে মোটিভেট করা বা জনগণকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি তার থাকতে হবে। অবশ্যই 14 নম্বরে বলা হয়েছে কষ্ট সহিষ্ণু হতে হবে। মন্ত্রণা দেওয়ার কাজ অথবা মন্ত্রিত্ব অত্যন্ত পেইনস্টেকিং একটা জব এবং হেকটিক একটা জব। তো এই লেভেলে যদি আপনি দুর্বল শারীরিক সক্ষমতা সম্পন্ন কাউকে সিলেক্ট করেন, তাহলে অফকোর্স তার মন চাইবে সঠিক কাজটি সঠিক সময়ে করতে, কিন্তু তার ফিজিক্যাল অ্যাবিলিটি হয়তো সেটা পারমিট করবে না। সুতরাং আজ থেকে 2500 বছর আগেও আপনি দেখেন যে খুব চমৎকারভাবে এই জিনিসটা ক্রাইটেরিয়া হিসেবে সেট করা হয়েছে যে একজন মন্ত্রী অথবা হাই অফিসিয়ালকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে, এবং ইভেন এখনকার জন্য এই কথা অত্যন্ত প্রযোজ্য। নেক্সট 15 নম্বরে বলা হয়েছে তাকে বিশুদ্ধ চিত্তের অধিকারী হতে হবে। বিশুদ্ধ চিত্তের অধিকারী মানে সাইকোলজিক্যালি একটা মানুষকে মোটা দাগে ভালো মানুষ হতে হবে। তার ভিতর যেন নীচতা অথবা প্রতিহিংসার মতো মানে বাজে ব্যাপারগুলো না থাকে, কারণ পাওয়ারের একটা টপ হেলমে তার অবস্থান হবে, তার তখন সেই পাওয়ারটা থাকবে, তার তখন সেই ক্যাপাসিটি থাকবে, সে চাইলেই প্রতিহিংসা বশত কাউকে ক্ষতি করতে পারবে। সুতরাং আমরা সম্প্রতি দেখেছি যে যখন পাওয়ারে আপনি ভুল লোককে নিয়ে যান, তখন আপনার আয়নাঘরের মতো সংস্কৃতি চালু হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়ে যায়। সুতরাং ইটস রিয়েলি ফ্যাসিনেটিং যে আজ থেকে 2500 বছর আগে এই জিনিসগুলো তারা কনসিডার করত। দেন 16 নম্বরে যেটা বলা আছে সকলের প্রতি মৈত্রী ভাবাপন্ন হতে হবে। তার মানে আপনার একজন মিনিস্টার দরকার যে আসলে মোটামুটি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে,
এবং তার যে পাবলিক পারসেপশনে তাকে লোকজন ফ্রেন্ডলি এবং অ্যাপ্রোচেবল বলে মনে করে। 17 নম্বরে বলা আছে প্রভুর প্রতি অবিচল আস্থাশীল হতে হবে। অফকোর্স লয়ালটি, আপনি যে কোনো টিম, মানে রাষ্ট্র মন্ত্রী পরিষদও তো একটা টিম, সুতরাং একটা টিমের ভেতরে আপনি একজন টিমমেট হিসেবে আপনার ভেতরে বেসিক লয়ালটি থাকতে হবে। সো এই লয়ালটিটা অনেকভাবেই এক্সপ্রেস করা যায়। যেমন একটা মন্ত্রী পরিষদে অনেক কিছু নিয়ে ডিবেট হয়, এবং এই ডিবেট যখন হয় তখন একজন মন্ত্রী হিসেবে আপনি হয়তো যা চাচ্ছিলেন সেটা হয়তো বিতর্ক শেষে গ্রহণ হয়নি, সিদ্ধান্ত হয়েছে এমন একটা কিছু যেটা আসলে আপনি সেভাবে হয়তো চাননি। কিন্তু মন্ত্রী পরিষদ যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন মন্ত্রী হিসেবে আপনি যদি বাইরে এসে বলেন যে না আমি তো এটা চাইনি, এটা তো মন্ত্রী পরিষদ অন্যরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, এইটা একটা খুব বাজে উদাহরণ সৃষ্টি করে। কারণ আলোচনার সময় অবশ্যই আপনি আপনার মতামত দিবেন, আপনি ডিবেট করবেন, বাট যখন একটি সেন্ট্রাল ডিসিশন নেওয়া হয় তখন সেটাকে সবাই মিলে ওন করতে হয়, অ্যাজ ইফ এই ডিসিশনটা আপনারও পরামর্শই ছিল। 18 নম্বরে বলা হয়েছে আচরণগতভাবে সদাচারী হতে হবে। অফকোর্স মানে একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, তাকে নিশ্চিতভাবে সদাচারী হতে হবে। তার আচার আচরণ যেন দৃষ্টান্তমূলক হয় এবং সাধারণ জনগণ যেন তার আচার আচরণ থেকে ইন্সপায়ারেশন খুঁজে পায় এবং তাকে যেন অনুকরণ করতে উদ্বুদ্ধ বোধ করে। 19 নম্বরে বলা হয়েছে দৈহিকভাবে শক্ত সামর্থ্য হতে হবে। এটা সোর্স অফ রিপিটেশন, বাট আমার কাছে মনে হয় তখনকার দিনের বাস্তবতা বিবেচনায়, কারণ তখনকার দিনের মন্ত্রীদের কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে হতো, সুতরাং তাদেরকে রণকৌশলের পাশাপাশি অস্ত্র হাতে লড়বার মতো সামর্থ্য থাকাটাও খুব জরুরি ছিল। 20 নম্বরে বলা হয়েছে নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। একই, মানে হেলথের উপর খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ আপনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একজন অসুস্থ মানুষ খুব ভালো ডিসিশন মেক করতে পারেন না, কারণ শারীরিক অসুস্থতা এক ধরনের অক্ষমতা সৃষ্টি করে, এর ফলে মানসিকভাবেও মানুষটা বিপর্যস্ত থাকে। সুতরাং একজন মন্ত্রী পর্যায়ের মানুষ যদি গুরুতর অসুস্থ হন অথবা এমন কোনো অসুখে ভোগেন যার কারণে প্রায়শই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, দেশের বাইরে যেতে হয়, তাহলে আসলে দেশের গুরুত্বপূর্ণ সময়ে তার সার্ভিস পাওয়াটা কঠিন হয়ে যায়। লাস্ট 5-এর ভেতরে 21 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। অফকোর্স পলিটিক্স ইজ এ গেম অফ পেশেন্স, এবং এই জায়গায় অফকোর্স আপনাকে ওই ধৈর্যটা আপনার নির্বাচিত নেতা যে আছেন তার ভিতরে ওই ধৈর্য আছে কিনা সেটা নিশ্চিত করাটা খুব জরুরি। 22 নম্বরে বলা হয়েছে নিরহংকারী হতে হবে। অহংকার পতনের মূল বলতে একটা কথা আছে। সুতরাং যখন আপনি একজন নেতা সিলেক্ট করবেন যার ভিতরে অহংকার নেই, তখন সেই লোকটা আসলে অনেক ভালো একজন লিসেনার হিসেবে আবির্ভূত হয়। সে শিখতে চায়, সে বুঝতে চায় এবং সে জনগণের কাছাকাছি থাকতে চায়। এবং যখন একজন নেতা জনগণের কাছাকাছি থাকতে চায় অহংকার ছাড়া, তখন আসলে ন্যাচারালি মানুষটা অ্যাপ্রোচেবল হয়, জনগণ অকপটে তার সাথে তাদের সমস্যার কথা শেয়ার করে এবং তার পক্ষেও আসলে মন্ত্রী হিসেবে তখন জনগুরুত্বপূর্ণ কাজ প্রায়োরিটি বেসিসে করার সুযোগ তৈরি হয়। 23 নম্বরে বলা আছে চপলতার রহিত হতে হবে। ভেরি ইন্টারেস্টিং। একটা মিনিস্টার লেভেলের লোক যদি খুব চপলমতি হয় তাহলে আসলে বিপদ, কারণ এখনই বলবে যে আচ্ছা মেনে নিলাম সব কিছু, এখন থেকে আর কোনো কোটা থাকবে না, দুদিন পরে আবার বলবে যে না কোটা আবার হবে।
এবং এখনই বলবে যে না, আমার কিছু বলার নেই, এটা তো বিচার বিভাগের কথা। সো এই ধরনের চপলতা যদি থাকে, তাহলে আসলে মন্ত্রী পর্যায়ে আপনার কোয়ালিটি সার্ভিস এনশিওর করাটা খুব ডিফিকাল্ট হয়। 24 নম্বরে বলা আছে বাহ্যিকভাবে সৌম্য দর্শন সম্পন্ন হতে হবে। অফকোর্স দিন শেষে অ্যাপিয়ারেন্স একটা ম্যাটার করে। সুতরাং আপনি জাতীয় পর্যায়ের নেতৃত্ব সিলেকশনে যদি ওই রকম সৌম্য দর্শন কাউকে পান, কারণ এই সৌম্য দর্শন ব্যাপারটা আপনি আরোপিতভাবে আপনার চেহারায় আনতে পারবেন না। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, জ্ঞান এবং পিপল প্র্যাকটিসের কারণে ধীরে ধীরে আপনার ভিতরে এই সৌম্য ভাবটা গড়ে ওঠে। সুতরাং এটা অফকোর্স খুব ক্লিয়ারলি দেখা যায়, ডিফাইন করা যায়, কিন্তু এইটা খুব সহজে মিমিক করা যায় না। মানে আপনি চাইলেই এটা অভিনয় করে দীর্ঘ সময় মানুষকে ব্লাফ দিতে পারবেন না। আর ফাইনালি 25 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে, খুব ইন্টারেস্টিং এই পয়েন্টটা, সেটা হচ্ছে আচরণগতভাবে তাকে বৈরিতা অনুৎপাদক হতে হবে। এর মানে হচ্ছে যে কিছু মানুষ আছে আপনি দেখবেন যে কোনো কারণ ছাড়াই তারা আশেপাশের সবার বিরক্তি উৎপাদন করে। তাদের কথাবার্তা একটু কটাক্ষ করে সে সবসময় কথা বলে। হয়তো যারা আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদের প্রতি সে কিছুটা অ্যাগ্রেসিভ আচরণ করে। তো এর ফলে হয় কি যে এই মানুষগুলো অ্যাক্টিভলি কিছু না করলেও চারপাশের মানুষ কেন যেন তাকে ন্যাচারালি অপছন্দ করে। সুতরাং চাণক্য যেটা সাজেস্ট করছেন যে একজন মিনিস্টার অথবা সিনিয়র অফিসিয়ালের ওই ন্যাচারাল ক্যাপাসিটি থাকতে হবে যেন অকারণে তার অ্যাপিয়ারেন্সের কারণে অথবা তার কথাবার্তার কারণে অথবা তার চালচলনের কারণে অযথাই যেন শত্রু তৈরি না হয়, এরকম একটা ক্যাপাসিটি থাকতে হবে। ভেরি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারিস্টিক, একটু এক্সপ্লেইন করে বলাটা জরুরি। তো এই ছিল 25টা ক্রাইটেরিয়া। এই 25টা ক্রাইটেরিয়া যদি একজন মন্ত্রী পর্যায়ের অথবা জাতীয় নেতার ভেতরে থাকে, তাহলে তাকে বলা যায় যে প্রথম সারির একজন আমত্ত বা মন্ত্রী। এবং ভেরি ইন্টারেস্টিং যে 2500 বছর আগে লেখা এই অর্থশাস্ত্রে এই 25টা ক্রাইটেরিয়ার ঠিক পরপরই উনি কিন্তু বলে গিয়েছেন যে এই 25-এর 25টাই যদি কারো ভেতরে থাকে, কোনো লিডারের ভেতরে থাকে, তাহলে সে হচ্ছে প্রথম সারির আমত্ত বা মন্ত্রী। আর এই 25টার 4 ভাগের 1 ভাগ যদি কারো ভেতরে কম থাকে, তাহলে তাকে বলা হয় মধ্যম সারির আমত্ত। আর এই 25-এর অর্ধেক যদি কারো ভেতরে না থাকে, তাহলে তাকে বলা হয় থার্ড ক্লাস অথবা তৃতীয় শ্রেণীর আমত্ত বা মন্ত্রী। এবং মোস্ট ইন্টারেস্টিংলি কিভাবে এই 25টা কোয়ালিটি অথবা কোয়ালিফিকেশন একজন লিডারের ভেতরে অ্যাসেস করতে হয় সে ব্যাপারেও উনি আইডিয়া দিয়ে গিয়েছেন। আপনাদের সুবিধার জন্য আমি পড়ছি। ভেরিফিকেশন সিস্টেমের ভেতরে উনি বলেছেন যে বিশ্বস্ত গুপ্তচর মারফত তাদের জন্মস্থান ও আত্মনিয়ন্ত্রণের বিষয়ে পরীক্ষণের মাধ্যমে পরিজ্ঞাত হবেন। মানে আসলেই লোকটা সে দেশের সিটিজেন কিনা এবং অন্য কোনো দেশে তার কোনো সিটিজেনশিপ আছে কিনা, এবং এই ভদ্রলোকের নিজের উপরে কন্ট্রোল কীরকম, এইটা স্পাইদের মাধ্যমে অথবা গোয়েন্দাদের মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করা যায়। নেক্সট হচ্ছে বিদ্যাবিদদের মাধ্যমে তাদের সামরিক জ্ঞান সম্পর্কে অবহিত হবেন।
এবং কর্মানুষ্ঠানের মাধ্যমে তাদের প্রজ্ঞা, ধারণ ক্ষমতা এবং সার্বিক দক্ষতা যাচাই করবেন। সো অফকোর্স যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় যে ওই লোকটা তার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে অথবা বেসিক মিলিটারি আন্ডারস্ট্যান্ডিং তার কিরকম। সো তাদের এই ফিডব্যাকের বেসিসে এবং কোনো একটা কাজ যখন সে এর আগে করেছে তখন সেই কাজে সে কী ধরনের প্রজ্ঞা এবং দক্ষতা প্রদর্শন করেছে সেই ফিডব্যাকটা নেওয়া হয়। তারপর বলা হয়েছে কাজের সময় আলাপচারিতার মাধ্যমে তাদের বাগ্মিতা, সাহসিকতা ও উদ্ভাবনী দক্ষতার বিষয় যাচাই করবেন। সো অফকোর্স এটা হচ্ছে যে প্রিভিয়াসলি যখন এই লোকটা বিভিন্ন কাজ করেছে তার যে প্রোফাইলিংটা আছে এই প্রোফাইলটা অ্যাসেস করে এই ব্যাপারগুলো যে সে আসলে পাবলিক স্পিকিংয়ে কতটা দক্ষ, বিভিন্ন প্রবলেমেটিক সিচুয়েশনে সে কতটা কারেজিয়াস এবং প্রবলেম সলভিংয়ে সে কতটা ইনোভেটিভ সেটার পাস্ট রেকর্ডটা কগনিজেন্সে নিতে হবে। আপৎকালীন অবস্থায় সাহসিকতা, প্রভাব এবং কষ্ট সহিষ্ণুতার বিষয় যাচাই করতে হবে। তার মানে দেশের যখন এর আগে কোনো আপৎকালীন পরিস্থিতি ছিল, দুর্যোগকালীন পরিস্থিতি ছিল, সেই সময়ে সে কতটা সাহসিকতার সাথে সামনে এগিয়ে এসেছিল, কিভাবে মানে ইনফ্লুয়েন্স করেছিল যারা বিপদগ্রস্ত ছিল তাদেরকে, এবং কতটা পেইন সে নিয়েছিল সে সময়ে তাদেরকে হেল্প করার জন্য, সেই পাস্ট রেকর্ডটাও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। সার্বিক আচার আচরণ থেকে শুদ্ধতা, মৈত্রীভাব ও প্রভুভক্তি সম্পর্কে অবহিত হবেন। এটা হচ্ছে ওভারঅল একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে, এটা কিন্তু সমাজে গত একটা মানুষ যখন সিনিয়র অফিসিয়াল পর্যায়ে যায় অথবা মন্ত্রী পর্যায়ে যায় অথবা সচিব পর্যায়ে যায় ততদিনে কিন্তু তার প্রায় 35-40 বছর বয়স হয়ে যায়। সুতরাং তার যে আচার আচরণ কতটা শুদ্ধ, সে করাপশনের সঙ্গে জড়িত কিনা, তার কি সোসাইটিতে লট অফ ফ্রেন্ডস আছে কিনা, এবং সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বসের আন্ডারে যখন কাজ করেছে তখন সে কতটা লয়ালি কাজ করেছে, এই রেকর্ডগুলো কনসিডারেশনে নেওয়া যেতে পারে। তাদের সঙ্গে বসবাসকারীদের কাছ থেকে চারিত্রিক দিক, শারীরিক সামর্থ্য, রোগহীনতা, ধৈর্য, আত্মম্বরিতা এবং অচপলতা সম্পর্কে পরিজ্ঞাত হবেন। এটার ব্যাপারে যে মানে এটা আমরা নর্মাল ভেরিফিকেশনের মাধ্যমে, মানে উনি যে এলাকায় থাকেন, যে এলাকার বসবাস করেন, সেখানে খোঁজ খবর করলেই কিন্তু তার এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এগুলো সম্পর্কে পাবলিক পারসেপশন কি সেটা জানা যায় এবং সেটাও কনসিডারেশনে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং ফাইনালি বলা হয়েছে যে প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে তাদের সৌম্য দর্শনের দিক এবং অন্যের সঙ্গে অবৈরতা সম্পর্কে জ্ঞাত হবেন। এই লাস্ট যে দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে যে সৌম্য ভাব, আর একটা হচ্ছে যে অযথাই সে এনিমি ক্রিয়েট করে না। এই ব্যাপারটা কনফার্ম করার জন্য চাণক্য সাজেস্ট করেছে যে এইটা ফাইনালি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন পার্সন সরাসরি কথা বলে এই জিনিসটা জাজ করতে হবে। সুতরাং আশা করি আপনারা আজ থেকে 2500 বছর আগে আমত্ত এবং মন্ত্রী নির্বাচনের যে ক্রাইটেরিয়া চাণক্য সেট করে দিয়েছেন এই ব্যাপারে জানলেন, এবং আমার মতো নিশ্চয়ই আপনারাও অবাক হচ্ছেন যে আমরা যদি আমাদের দেশের নেতা অথবা মন্ত্রী সিলেকশনে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করার চেষ্টা করি, হয়তো 25-25 সবসময় পাওয়া যাবে না, বাট এই বেসিক ক্রাইটেরিয়াগুলোর অধিকাংশ আছে, এরকম মানুষ যদি আমরা অনেক বেশি সিলেক্ট করতে পারি এবং আমাদের সংসদে পাঠাতে পারি, আমাদের মন্ত্রী পরিষদে নিশ্চিত করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের দেশটা সত্যিকার অর্থে একটা সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।